চণ্ডীপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী। এপার ওপারের মানুষের দূরত্ব থাকলেও বিপদে আপদে একে অন্যের পাশে থাকতো, আর তাদের বন্ধনের যোগসূত্র ছিল সেই নদীটি। কে হে গোপাল, শুনলাম তোমার ঘরে কিনা বিয়ে যোগ্য একখানা মেয়ে আছে। তা মেয়ে বিয়ে দিচ্ছ না কেন? সময় মতো মেয়ে বিয়ে না দিলে পরে তো মেয়েকে আইবুড়ো রাখতে হবে। তা কেন, বিয়ের জন্যই তো সুপাত্র খুঁজে বেড়াচ্ছি। পাত্র পেয়ে গেলে মেয়েকে তো বিয়ে দিয়েই দেব। তুমি যদি বলো ওপারে আমার জানাশোনা একখানা সুপাত্রের খোঁজ দিতে পারি, তা মেয়েকে ওপারে ছেলের সাথে বিয়ে দেবে নাকি? দেব না কেন? সুপাত্র হলে তো আমাদের এই গায়ে হোক বা নদীর ওপারে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। বেশ বেশ, তাহলে আগামী পরশু সেই পাত্রপক্ষ নিয়ে আমি তোমার বাড়িতে মেয়ে দেখার উদ্দেশ্যে যাব। তোমার মেয়েকে তৈরি থাকতে বলো। ঠিক আছে, তবে একটা কথা, আমার মেয়েকে যদি নদীর ওপারে বিয়ে দিয়ে দিতে হয় তবে কিন্তু পাত্রপক্ষের একখানা নৌকা থাকা চাই। এ নিয়ে তুমি চিন্তা করো না, তারা ভারী বড়লোক গো, আর তাদের একখানা নৌকা নদীতে থাকবে না, এটা কি করে হয়? তাহলে বেশ বেশ, ওই কথাই রইল। এরপর গোপাল বাড়িতে ফিরে যায়। আমি তো গোপালকে বেশ বলে দিলাম পাত্রপক্ষের নৌকা আছে, তা আদৌ আছে কিনা তা তো আমি কিছুই জানি না। আজ এ ব্যাপারে আমায় খোঁজ নিতে হবে। ঠিক বলছো তো, এর বাবা সত্যি সত্যি ধনী লোক তো। হ্যাঁ দাদা, একদম ঠিকই বলছি। গোপাল আমাদের জানাশোনা লোক, ছোট থেকে দেখছি ওদের। ওর মেয়েকে বিয়ে করলে লাভ হবে আপনাদের। আপনার ছেলে তো সারা জীবন দুধে ভাতে থাকবে, শ্বশুর বাড়ির আদর পেয়ে তার সারা জীবন কেটে যাবে। একমাত্র মেয়ে বলে কথা। তাহলে আর দেরি করছো কেন? শীঘ্রই এই বিয়ের সম্বন্ধ পাকাপাকি করে ফেলো। হ্যাঁ, তবে একটা কথা, মেয়ের বাবা সাহেব বলে দিয়েছে এপারে মেয়েকে বিয়ে দিতে হলে পাত্রপক্ষের একখানা নৌকা থাকা চাই, যেন মেয়ে ইচ্ছে হলেই বাপের বাড়ি যাওয়া আসা করতে পারে, সেই সুবিধা আর কি। তা আপনাদের নিজস্ব কোনো নৌকা আছে নাকি? তা নেই, তবে ব্যবস্থা হয়ে যাবে। শোন মা, তোকে আমি বিয়ে দিয়ে ওপারে পাঠিয়ে দিচ্ছি বলে কষ্ট পাস না তুই। তোর শ্বশুরের নিজস্ব নৌকা আছে রে মা, তোর যখন ইচ্ছে করবে তখন তুই চলে আসবি এখানে। ঠিক আছে বাবা। এরপর গোপালের মেয়ে মায়ার নদীর ওপারে বিয়ে হয়ে যায়। কিছুদিন পর গোপাল তার মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এই যে জামাই বাবা জীবন, কেমন আছো শুনি? আরে আরে বাবা, আপনি আপনি কখন এলেন? মায়া, দেখো দেখো কে এসেছে আমাদের বাড়িতে। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি তোকে নিতে এসেছি। তুই চলে আসার পর আমার বাড়িটা যে একেবারে ফাঁকা হয়ে গেছে রে মা। চল, কটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসবি, চল। আমার শ্বশুরের হাত ভর্তি কত কিছু, বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করা এই এক সুবিধে। কি গো, তুমি কিছু বলছো না কেন? আমি কি যাব? হ্যাঁ মায়া, যাও, কটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে এসো। ঠিক আছে, তবে বাবা, এই প্রথম তুমি আমার বাড়িতে এসেছো, খালি মুখে তো আর যেতে দিচ্ছি না। দুপুরে খেয়ে তারপর আমরা বাড়িতে বেরোবো। আর এই যে শুনছো, নৌকা তৈরি করে রেখো, আমি আর বাবা আজ নৌকা দিয়ে ওপারে যাব। এই কথা বলে মায়া তার বাবাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এই সেরেছে, এখন কি করি? আমাদের তো কোনো নৌকা নেই। বিয়ের সময় তো ভাড়া করা নৌকা দিয়ে বউ নিয়ে এসেছিলাম, আর বাবা তো ওটাকেই নিজেদের বলে চালিয়ে দিয়েছিল। এখন আমি কি করি? এখন যদি কোনো নৌকা ভাড়া করে দেই তবে তো আমার শ্বশুর মশাই প্রশ্ন তুলবেন। না না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। দুপুরবেলা মায়া তার বাবার সাথে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
কই গো, আমাদের নৌকাটি কোথায়? এই যে সামনে দেখতে পাচ্ছ না? ও মা, এটা তো ভাড়া করা নৌকা। আর এই মাঝি তো আমাদের পরিচিত মাঝি। তবে তোমাদের নিজস্ব সেই নৌকাটি কোথায় শুনি? মানে আসলে হয়েছে কি বাবা, আমাদের নৌকাটির একটি জায়গা একটুখানি ভেঙে গেছে, সেটাই সারাতে দিয়েছি আর কি। পরের বার এসে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এবারের মতো মেয়েকে নিয়ে ভাড়া করা নৌকাতেই যায়। এরপর গোপাল তার মেয়েকে নিয়ে ভাড়া করা নৌকায় উঠে পড়ে এবং তারা তাদের বাড়িতে চলে যায়। ভাঙা নৌকার অজুহাত দিয়ে জোর বাঁচা বেঁচে গেলাম এবার। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মায়াকে আনতে যাওয়ার সময় হয়ে যায়, তাই মায়ার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। তবে তাকে প্রথম শ্বশুর বাড়িতে একেবারে খালি হাতে যাওয়া দেখে মায়াকে বেশ লজ্জায় পড়তে হয়। কি গো, তোমার কাণ্ডজ্ঞান বলে কি কিছু নেই নাকি? কেন মায়া, কি হয়েছে? কি করলাম আমি? কি করেছো মানে? প্রথম প্রথম শ্বশুর বাড়িতে কেউ এভাবে খালি হাতে আসে নাকি? আমার বাবাকে দেখোনি? তোমাদের বাড়িতে যাওয়ার সময় 2 হাত ভর্তি করে ফল, মিষ্টি, কত কিছু নিয়ে গিয়েছিল। আর তুমি শ্বশুর বাড়িতে খালি হাতে চলে এসেছো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না জেনে শুনে মেয়েকে কি আদেও আমি ঠিক পাত্রের হাতে তুলে দিতে পেরেছি? তুমি আগেই না জেনে বুঝে আমায় এতগুলো কথা শোনালে তো মায়া। শোনো তবে, আসলে হয়েছে কি, আমি সেদিন বললাম না আমাদের নৌকাটি ভেঙে গেছে, সেই নৌকাটি তো সারিয়ে এনে তাতে করেই আজ আমি তোমাদের বাড়িতে আসতে গেছিলাম। সাথে ফল, মিষ্টি, পান, সুপারি, মাছ, আরো কত কি। হঠাৎ মাঝ নদীতে নৌকাটি উল্টে গেল আর সব কিছু পানির তলায় চলে গেল। এখানে আমার কি দোষ বলো তো? সব তো ওই ভাঙা নৌকারই জন্য হয়েছে। এ কি, আমার জামাই বাবাজিকে তো আমি শুধু কিপ্টে বলে মনে করেছিলাম। এখন তো দেখছি ভারী বজ্জাত মিথ্যেবাদী লোক। তার জামাই নৌকাটি কি শুধু জিনিসপাতি নিয়েই ডুবে গেল আর তোমাকে ভাসিয়ে রাখলো নাকি? না মানে তোমার জামা কাপড় তো শুকনো দেখছি। দেখে তো মনে হচ্ছে না তুমি নৌকা ডুবির কবলে পড়েছিলে। মানে না মানে হয়েছে হয়েছে, তোমাকে আর বানিয়ে বানিয়ে ভাঙা নৌকার অজুহাত দিতে হবে না। তোমার যে ভালো নৌকা কেন, একখানা ভাঙা নৌকাও নেই, তা আমার বোঝা হয়ে গেছে। মিথ্যে কথা বলে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। এবার আমিও আমার মেয়েকে পাঠাবো না তোমার সাথে। যাও, তুমি ফিরে যাও। না না বাবা, আমাকে ক্ষমা করুন। আসলে এসব কিছুর জন্য আমি দায়ী নই। আমার বাবা যা বলেছেন আমি শুধু তাই করেছি। তবে যাও, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। আমার মেয়েকে নিতে হবে না তোমায়। না না, এত বড় শাস্তি আমায় দেবেন না আপনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। শুধু আমার বউকে দেবেন না, একথা বলবেন না আপনি। ঠিক আছে, তবে তুমি যেদিন সত্যি সত্যি নিজেদের একখানা নৌকা তৈরি করে আমাকে দেখাতে পারবে, সেদিন আমার মেয়েকে আমি তোমার বাড়িতে পাঠাবো। আর তোমাদের ওই নৌকা করে আমার মেয়েকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এবার আর কোনো ভাঙা নৌকার অজুহাত দেব না। এরপর গোপালের নতুন জামাই সেখান থেকে চলে যায়। বাবা, ও তো ফিরে গেল। চিন্তা করিস না রে মা, এবার দেখবি তোর স্বামী আর মিথ্যে ভাঙা নৌকার অজুহাত দেবে না। সে তোকে ভালোবাসলে সত্যি সত্যি তোর জন্য একখানা নৌকা তৈরি করবেই করবে। বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন মায়ার স্বামী আবার মায়াকে নিতে মায়াদের বাড়িতে এসে হাজির হয় এবং তখন নানা রকম ফল, মিষ্টি আর 2 হাত ভর্তি অনেক কিছু ছিল। তুমি আমায় নিতে এসেছো? কোথায় কোথায় তোমার নৌকা? যে নৌকায় করে তুমি আমায় তোমার বাড়িতে নিয়ে যাবে। জানো তো, মেয়েরা তাদের স্বপ্নে নাকি এক পক্ষীরাজ ঘোড়াকে দেখতে পায়, যে ঘোড়ায় করে তাদের স্বপ্নের রাজপুত্ররা এসে তাদেরকে নিয়ে যায়। আর আমার স্বপ্নে ছিল এক ছোট্ট নৌকা, আর সেই নৌকায় করে তুমি আমায় নিয়ে যাবে আমার শ্বশুর বাড়িতে। আমি তোমার জন্য নৌকা বানিয়েছি, আর এই দেখো, আজ আমি খালি হাতে আসিনি। সত্যি সত্যি আজ তোমায় দেখে নতুন জামাই বলে মনে হচ্ছে। চলো, এবার চলো তো, আমায় নিয়ে তোমার বাড়িতে চলো।
বাবা, এই দেখুন আমার নৌকা। নৌকা তো দেখতে পাচ্ছি জামাই বাবা জীবন, কিন্তু নৌকাতে এত জোড়া তালি কেন? এই নৌকাটিও কি ভাঙা নৌকা নাকি? না মানে আগে কখনো নৌকা তৈরি করিনি তো, তাই এটা তৈরি করতে গিয়ে একটু জোড়াতালি দিতে হয়েছে। তবে নৌকাটি ভাঙা নয়, একদম ভালো নৌকা। নৌকাটি ভাঙা না হলেও দেখে ভাঙা বলেই মনে হচ্ছে। লোকে বলবে আমার নতুন জামাইয়ের ভাঙা নৌকা। তবে তুমি চিন্তা করো না বাবা, আমার জামাইয়ের একখানা নৌকা আছে, এটাই তো অনেক। জামা যা, তুই তোর স্বামীর নৌকায় করে শ্বশুর বাড়িতে ফিরে যা, সুখে শান্তিতে সংসার কর। এরপর মায়া তার স্বামী সেই নৌকা করে তার শ্বশুর বাড়িতে ফিরে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।